কিছুই করবার নাই গো। আপাতত যতটা পারো সতর্ক হয়ে থাকো। তাছাড়া তো আর কিছু উপায় দেখতে পাচ্ছি না। মোড়লের কাছে আগে অনেকবার বলেছি, কোনো কিছুই তো হচ্ছে না। এর জন্যই তো তোমাকে বললাম তাড়াতাড়ি ঘরে যত বাতি আছে জ্বালিয়ে দেবে। আছে এই হারিকেন, হারিকেন তো জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়েছো, ভালোই করেছো। এখন ঘরের সম্পূর্ণটা একটু ভালোভাবে দেখো আলো দিয়ে। কোথাও কেউ আবার লুকিয়ে মানে ঘাপটি মেরে বসে আছে কিনা কে জানে যা অবস্থা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সবটা ভালোভাবে আলো দিয়ে দেখছি কেউ কোথাও আছে কিনা। সুকান্ত দা, আজকে কোথায় চুরি করবে কিছু তো বললে না। শুধু হাঁটতেই যাচ্ছি, মানে হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে। কোথায় চুরি করবো এত সব তোর জানবার দরকার আছে? তুই আমার পেছনে পেছনে আয়, আমি যেদিকে যাচ্ছি সেদিকে যা, এত প্রশ্ন করিস কেন? ওরে বাবা, আমি তোমার সাথে চুরি করতে যাচ্ছি আর আমি বুঝি প্রশ্ন করবো না কোথায় যাচ্ছি, কার বাড়িতে চুরি করব, সবটাই তো আমার জানতে হবে। একটা প্রস্তুতির ব্যাপার আছে না? হ্যাঁ, কোথাও নিয়ে গেলে আমি ধরা পড়বো, তারপর কোথা দিয়ে পালাবো সেটাও তো ভাবতে হবে। তুই আমার আপন ছোট ভাই হয়ে তোর এত অধঃপতন, না না, এই লজ্জার বিষয়। আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার সাথে চুরি করতে যাচ্ছিস, তুই আবার ধরা পড়বার ভয় পাচ্ছিস? হ্যাঁ, গ্রামে এমন কোন বেটা আছে যে তোকে আমাকে ধরতে পারবে? কার সাথে যাচ্ছিস একদম মনে রাখবি। হয়েছে, এত বড়াই করতে হবে না। ধরা পড়লে তখন আপন ভাইকেও চিনবে না, তখন একা কিভাবে বেঁচে পারবে সেভাবে পালাবে। হ্যাঁ, সবই জানা আছে আমার। এটা তুই কি বললি রতন? এখনো পর্যন্ত এমন কি কিছু হয়েছে যে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছি কিংবা কোনো বিপদে ফেলে তোকে একা পালিয়ে গেছি? তোর তুই এত কথা বলতে পারলি আমাকে? হয়নি তো কি হয়েছে, কখন হয়ে যায় বলা তো আর যায় না। তুমি আমাকে আগে বলো কার বাড়ি যাচ্ছ। রাস্তা দেখে বুঝতে পারছিস না? ভোলানাথের বাড়িতে যাচ্ছি চুরি করবার জন্য। গত রাতে শুনেছি বেটা মাছ বিক্রি করে ভালোই টাকা পেয়েছে, নিশ্চয়ই বাসায় রাখা আছে, নিয়ে আসবো সব। এবার ঠিক আছে, চলো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এখানে যে টাকাগুলো রেখেছিলাম গেল কোথায়? সকাল হয়ে গেছে, দেখছি আমি মাছের আড়তে যাব। তুমি কি এখান থেকে টাকাগুলো সরিয়ে রেখেছো? আরে কথা কি কানে ঢুকছে না? কোথায় গেলে? এদিকে এসো। কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন সকাল সকাল? তোমার কি আর কোনো কাজ নেই? আমি রান্নাঘরে কাজ করছি দেখছো না? তা সত্ত্বেও তুমি এখানে বসে চেঁচামেচি করছো। তোমার না সকালে গঞ্জে যাওয়ার কথা, নতুন মাছ কিনে তা বিক্রি করার কথা? তুমি এখনো বাড়িতে কি করছো? তুমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি কি বলছি তা না শুনি তুমি এসে আমার সাথে উল্টো চেঁচামেচি শুরু করেছো, পাগল কোথাকার। আমাকে পাগল বললে? এত বড় সাহস! মন মেজাজ কিন্তু খারাপ আছে। এখানে যে টাকাগুলো রেখেছিলাম গঞ্জে মাছ কিনবো বলে, সেই টাকাগুলো কোথায়? তুমি নিশ্চয়ই সরিয়ে রেখেছো, তাই না? তাড়াতাড়ি টাকাগুলো দাও বলছি। আমি কোনো টাকা নেইনি, এখানেই তো সব সময় তোমার টাকা থাকে। কি বলছো? তার মানে কি? আমি ভেবেছিলাম তুমি নিয়েছো। হায় হায় হায়, তাহলে কি আমার টাকাগুলো কেউ চুরি করে নিয়ে গেছে? এখন আমার কি হবে? বিশাল বড় লোকসান হয়ে গেল। হায় ওপরওয়ালা। এখন আমাদের কি হবে? কত বড় লোকসান হয়ে গেল! হায় হায়! আমি তোমাদের এত করে বলি যে তোমরা একটু ভালো হয়ে যাও, এসব খারাপ কাজ বাদ দিয়ে দাও। তোমরা দুই ভাই আমার কোনো কথাই শুনছো না। তোমরা কি একটু সৎ পথে আয় রোজগার করতে পারো না? তোমাদের কি সেই যোগ্যতা নেই? সব ভাবে রোজগার করাই আমাদের যোগ্যতা আছে। যোগ্যতা নিয়ে অন্তত তুমি আমাদের প্রশ্ন করো না। অনেক কথা বলো, তোমাকে কিন্তু বলি না সব কথা বলো না বলছি। যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে এরকম চুরি ডাকাতি কেন করছো? গ্রামের মানুষের ক্ষতি কেন করছো তোমরা? সবাই তো তোমাদের অভিশাপ দেয়, কেউ আমাদের ভালোবাসে না। যোগ্যতা থাকলে সৎভাবে আয় রোজগার করো। গ্রামবাসী কে কি বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আর সৎ পথে রোজগার করতে অনেক কষ্ট। তুমি একটা ভুল কথা বললে দাদা। এই অনেক কষ্ট ঠিক আছে, কিন্তু পয়সা অল্প। আমরা তো অধিক পয়সা রোজগার করতে চাই। তুমি আবার রতন মুখ বেঁকিয়ে কেন হাসছো? তোমার লজ্জা লাগছে না? এখন তোমার বিয়ে করার সময়। গ্রামের কেউ তোমাকে মেয়ে দিতে চায় না, কারণ তুমি চোর বলে। আবার হাসাহাসি করছো? যখন আমার দু হাতে অনেক টাকা হবে তখন দেখবে মেয়ের অভাব হবে না। নিজে তো খারাপ হয়েছো, সাথে নিজের আপন ছোট ভাইটাকেও খারাপ করছো। অসৎ লোক কোথাকার! সারা দিন কানের কাছে তোমার এই বকবকানি ভালো লাগে না। বাড়িতে দুদণ্ড শান্তি নেই। চল তো রতন। বৌদি কিন্তু খারাপ কথা বলেনি দাদা। আসলে মানুষ আমাদের অভিশাপ দেয়, দেখতে পারে না। বৌদি তো অনেকের বাড়িতে যায়, নিশ্চয়ই সবাই তাকে খারাপ কটু কথা বলে। আমাদের জন্য তাকেও খারাপ কথা শুনতে হয়। আমাদের এসব খারাপ কাজ আস্তে আস্তে ছেড়ে দেওয়া উচিত, কি বলো তুমি? কি বলিস তুই? তোর বৌদির মতো তোর মাথাটাও কি খারাপ হয়ে গেছে নাকি? নাকি বৌদি তোর মাথায় উল্টোপাল্টা কথা ঢুকিয়ে দিয়েছে? বৌদি কিছুই বলেনি, বৌদির কথাগুলো আমার কানে বারবার বাজে। ওসব কথা বাদ দে, তুই কি করা যায় সেটা ভাব। না না, আমি আর তোমার সাথে এসব কাজে নাই ভাই। আমি চাই ভালো হয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, তুই আমার ছোট ভাই, যেহেতু এটা বলেছিস এই কথাটা অবশ্যই আমি মাথায় রাখবো। আমিও তো চিরদিন আর এরকম চুরি ডাকাতি করতে চাই না। আমি চাই বিশাল বড় একটা চুরি ডাকাতি করব, তারপর অনেক টাকা নিয়ে গ্রাম থেকে তুই আর তোর বৌদি এবার আমি সবাই চলে যাব, শহরে গিয়ে বসবাস করব। কেউ জানতেও পারবে না, তোকে নতুন বিয়ে করাবো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বড় চুরি কোথায় করতে চাও? এটা কিন্তু শেষ আমার। আমি এবার ভাবছি বুড়ির বাড়িতে চুরি করব। কি বলছো তুমি দাদা? বুড়ি এত অসহায় মানুষ, তার বাড়িতে শেষ পর্যন্ত আমরা চুরি করতে যাব? না না, এ হয় না। অসহায় দেখি তো সে বাড়িতে যাবো রে, কেউ কিছু বলতে পারবে না, ভয়ও থাকবে না। শুনেছি বুড়ির বাড়ি নাকি ভেঙে পড়েছে, তার ছেলে বাড়ি ঠিক করবার জন্য অনেক টাকা পাঠিয়েছে, সেগুলো আমরা চুরি করে আনবো। আচ্ছা ঠিক আছে, এটাই কিন্তু শেষ, তাহলে রাতে যাব আমরা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরে, রাতে আমার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করলো কে? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, দেখে যাও আমার ঘরের দরজা ভেঙে তারা যেন ঘরে প্রবেশ করেছে। একদম কথা বলবি না বুড়ি, বললে গলা টিপে মেরে ফেলবো তোকে। এ কি সুকান্ত আর রতনের গলার আওয়াজ না? তোরা আমার ঘরে এসেছিস, তাও এত রাতে, আবার দরজা ভেঙে? কেন রে, তোরা এত রাতে এখানে এসেছিস কেন? কেন আমাকে আবার মারার হুমকি দিচ্ছিস? তোর চোম এসে যাবে, বেশি কথা বলো না, চেঁচামেচি করো না। চেঁচামেচি করলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে বুড়ি, এমনিতেই তোর বয়স হয়ে গেছে। তোকে যদি গলা চিপে মেরে ফেলি তাহলে কেউ বুঝতে পারবে না তুই কিভাবে মারা গেছিস। তোরা আমাকে মারতে চাচ্ছিস কেন? আমি কি করেছি বল না? তোমার ছেলে নাকি শহর থেকে অনেক টাকা পাঠিয়েছে তোমার বাড়িতে দালান করবার জন্য। কই টাকাটা কোথায় রেখেছ? ভালো ভালো দাও বলছি, সে সমস্ত টাকা আমাদের দিয়ে দাও, তাহলে আমরা তোমাকে আর কিছু করবো না। আর যদি টাকা না দিতে চাও, কি করতে পারি তা তুমি ভালোভাবেই বুঝতে পারছো বুড়ি। না না, কাউকে দেবো না আমি সে টাকা। দেবে না বলছিস? তাহলে আর গলাটা কেটেই যাবো আজকে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের সব টাকা বের করে দিচ্ছি, আমাকে মেরো না। গ্রামে যা শুরু হয়েছে বাবু, এভাবে চললে গ্রামে তো আর টিকে থাকা যাবে না। মনে হচ্ছে অন্য গ্রামে বা অন্য কোনো জায়গায় পাড়ি জমাতে হবে পরিবার পরিজন নিয়ে। সবটাই আমি বুঝতে পারছি, আমার কাছে অনেক খবর আছে। নতুন করে আবার কি হয়েছে সেটা বলো। নতুন আর পুরাতন বলতে কিছু নেই, সব সময় তো এমনটা হয়। আপনার কাছে খবর আছে, তাও তো আপনি কিছু করছেন না। আপনি কি হাত গুটিয়ে বসে আছেন? আমরা আপনাকে মোড়ল কেন বানিয়েছি? অবশ্যই আমাদের সুবিধা অসুবিধা দেখবার জন্য। ওই আপনি তো জেনে শুনেও কিছু করছেন না। আমি করার পর্যাপ্ত চেষ্টা করছি, ওদের তো নাগালই পাচ্ছি না। একবার ধরতে পারলে তারপর বোঝাবো মজা। গ্রামের সবচেয়ে অসহায় ব্যক্তি আমাদের এই বুড়িমা, গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। তার বাড়ি ভেঙে যাওয়ায় ছেলে টাকা পাঠিয়েছে শহর থেকে। সে আশায় ছিল নতুন বাড়ি তুলবে, কিন্তু ওই চোর সুকান্ত তার ছোট ভাই রতন গতকাল রাতে বুড়িকে মেরে ধরে জোর জবরদস্তি করে সকল টাকা নিয়ে পালিয়ে গেছে। বাবু, আমি একা থাকি, চারপাশে কেউ নেই। আমার কত কষ্ট করে জীবন যাপন করি, ঘরটা ভেঙে গেছে সেই কতদিন আগে। ছেলে বলেছে বাড়ি ফিরবে ঘর ওঠাতে, ঘরে টাকা সব চুরি হয়ে গেল। ছেলেকে আমি কিভাবে মুখ দেখাবো এখন? তোমরা গ্রামবাসী এখন যেভাবে সবাই মিলে এখানে এসেছো, রাতে ঠিক সবাই আমার ঘরে চলে আসবে। রাতে আপনার ঘরে এসে কি হবে? চলে এসো না, এসে কি হবে তারপর দেখা যাবে। তোমরা তো কথা শুনলে, সবাই এখন রাতে আসবে, মনে থাকে জানো। হ্যাঁ, তোমরা এখানে, আমি সেই সকাল থেকে পুরো গ্রাম তোমাদের খুঁজে বেড়াচ্ছি। আপনি এখানে আপনি এখানে করছেন, আর আমাদেরই বা খুঁজে বেড়াচ্ছেন কেন? নিশ্চয়ই উনি আমাদের ধরতে এসেছেন। পালা পালা দাদা পালা। আরে না না, তোমরা আমাকে ভুল বোঝো না, আমি তোমাদের ধরতে আসিনি। তোমাদের সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা বলবার জন্যই এসেছি। আমাদের সাথে কথা? আমাদের সাথে তো আপনার কোনো কথা থাকতে পারে না, নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এসেছেন। আমি গ্রামের মোড়ল, আমারও তো কোনো ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে, তাই না? তোমাদের দিয়ে ভেবেছি একটা কাজ করাবো, এই জন্যই তোমাদের সাহায্য চাইতে এসেছিলাম। কাজটা যদি তোমরা আমাকে করে দিতে, ভেবেছিলাম তোমাদের অনেক টাকা দেবো, কিন্তু তোমরা তো আমাকে ভুল ভাবছো। তাহলে চলে যাই আর কি। দাদা, গ্রামের মোড়ল যদি কোনো কাজ দিতে পারে, তারপর তো আমাদের হাতের মুঠোয় থাকবেন। তার খারাপ কাজ সম্পর্কে আমাদের ধারণা থাকবে, তিনি চাইলেই আমাদের আর কিছু করতে পারবেন না। দেখেছো সুকান্ত, তোমার মাথায় বুদ্ধি না থাকলেও তোমার ছোট ভাইয়ের মাথায় ঠিকই বুদ্ধি আছে। আচ্ছা ঠিক আছে, কি কাজ করতে হবে বলুন? খুন নাকি ডাকাতি নাকি রাহাজানি, কি করতে হবে বলুন? কারো ক্ষতি? দেয়ালেরও কান আছে, এখানে এভাবে বলা যাবে না। রাতে আমাদের বাড়িতে চলে এসো, সেখানে তোমাদের দাওয়াতের আয়োজন করা হয়েছে। আমাদের জন্য দাওয়াত? নিশ্চয়ই ভালো মন্দ খাবার আছে, আপনি যান, আমরা রাতে ঠিক চলে আসবো। তোমরা আমার গোপন কাজ করবে, অবশ্যই তো ভালো মন্দ খাবারের দাওয়াত। চলে এসো, হ্যাঁ আমি গেলাম। দেখেছো দাদা, কত রকমের সুস্বাদু খাবার এখানে রাখা, কোনটা রেখে যে কোনটা খাবো সেটাই তো বুঝতে পারছি না। আরে খাও খাও, তোমাদের জন্যই তো আয়োজন করা হয়েছে। এই দাওয়াতের আয়োজন শুধু তোমাদের জন্য। এমন দিনও আসলো, আমাদের চোরেদের দাওয়াত হয়।
আরে মাঝে মাঝে হাতিও তো গর্তে পড়ে। হরিপ্রসাদ বাবু এখন গর্তে পড়েছে, সেই জন্যই তো আমাদের দরকার হয়েছে। আমাদের লাভই হলো। হ্যাঁ, এ কি বাবু, দেখছেন না ওরা সবাই মিলে আমাদের ধরছে? আমরা তো আপনার কাজ করবার জন্য এসেছি, আপনি কিছু একটা বলুন, করুন। তোদের সাহায্য করবার জন্যই তো আমি নিজেই ওদের সবাইকে বাইরে অপেক্ষা করতে বলেছিলাম। তোদের দুজনের জ্বালায় গ্রামবাসী কেউ শান্তিতে ঘুমাতে পারে না। অনেকবার বেড়ে গেছে তোদের, এবার তোদের সাহায্য হওয়ার পালা। আপনি আমাদের সাথে গদ্দারি করলেন বাবু। মাত্র এটুকু গদ্দারি করেছি তাই এমন খারাপ লাগছে? গ্রামবাসীদের যে সর্বস্ব লুটে নিস, তাদের কেমন লাগে একবার ভেবেছিস? তোরা জানোয়ারের দল। এই তোমরা সবাই দাঁড়িয়ে কি দেখছো? দুটোকে ঠ্যাঙাও, পুলিশে দিয়ে দাও। আমি পুলিশকে বলে রেখেছি আরো আগেই। তুমি না সুকান্তের বউ রাধিকা? তোমার এখানে কাজ কি? তুমি এখানে কেন এসেছো? নিশ্চয় তোমারও কোনো কুমতলব আছে, তাই না? চোরের বউ কোথাকার। আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি কোনো চুরির সাথে যুক্ত ছিলাম না। আমি ওদেরকে বারবার নিষেধ করেছি চুরি করতে, কিন্তু ওরা কোনো সময় আমার কথা শোনেনি। ওদের প্রতি আমি নিজেই বিরক্ত ছিলাম। যদি তুমি এতই ভালো হও, ওদের প্রতি বিরক্ত থাকো, তাহলে ওদের সংসার করলে কেন? আগেই চলে যেতে পারতে। স্বামী যতই খারাপ মানুষ হোক না কেন, একজন স্ত্রীর কাছে তো তিনি খারাপ নয়। আমাদের সমাজে একজন স্ত্রী চাইলেই তার স্বামীকে পরিত্যাগ করতে পারে না। আপনার স্বামী যদি এমন হতো, আপনি কি তাকে ছেড়ে দিতে পারতেন বলুন? তুমি ভিত্তিহীন কথা বলো না। আমার স্বামী কখনোই খারাপ ছিল না। তোমার সাথে আমি এতই কথাই বা বলছি কেন? তুমি এখানে কি মতলব নিয়ে এসেছো সেটা পরিষ্কার করে আমাকে বলো। অনেক বিপদে পড়ে আপনার কাছে এখানে এসেছি। গ্রামের অনেক বাড়িতে গিয়েছিলাম, কেউ আমাকে কোনো ধরনের সাহায্য করতে রাজি হয়নি। বাসায় চাল ডাল বলতে কিচ্ছু নেই। দুদিন ধরে না খেয়ে আছি। আমি একজন মেয়ে মানুষ, কতদিন ধরে আর না খেয়ে থাকতে পারি বলুন? আমাকে যদি একটু সাহায্য করতেন। না না, তুমি হচ্ছে সুকান্ত চোরের বউ, সাথে তোমার দেবরও চোর। কোন চোরের পরিবারের সদস্যকে আমি সাহায্য করব না। তুমি এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি মোড়লের কাছে বিচার দেব। কি গো, কোথায় গিয়েছিলে তুমি? আমরা দুই ভাই ঘরে যে এভাবে অসুস্থ হয়ে আছি সেই খেয়াল কি তোমার আছে? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও, সংসারে মন নাই। সংসারে আমার মন না থাকলে এই দুনিয়ায় এমন কোনো ব্যক্তি আছে যার মন আছে? আমি যে এখনো তোমার সংসার করছি, এটাই তোমার ভাগ্য। আমার সাথে মোটেও চেঁচামেচি করে কথা বলবে না বলে দিচ্ছি। বাইরে বাইরে ঘুরে বেরিয়েছি নাকি কাজের সন্ধান করেছি সেটা তুমি দেখেছো? দুটো মানুষ ঘরে শুয়ে থাকো, বসে থাকো, কাজ করতে পারো না? না, কি শুধু তোমাদের খাই আর খাই। তোমাদের খাওয়াটাই, সেটাই তোমরা খোঁজ রাখো শুধু। হ্যাঁ বৌদি, দাদা ভাই তো তেমন ভাবে বলতে চাইনি, বাদ দাও ওসব কথা। কি বাদ দেবো? সারা গ্রাম ঘুরে মানুষের থেকে কাজ খুঁজি ভাতের জন্য। সবার দাঁড়ে দাঁড়ে যাই, কেউ আমাকে কিচ্ছু দেয় না। সবাই আমাকে চোরের বউ বলে। তোমাদের জন্যই আজ এই অবস্থা হয়েছে। আবার বলে কিনা আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই। তুমি আমার নিজের বউ হয়ে এমন ব্যবহার করছো আমার সাথে? আমি কতবার করে বলেছি এসব খারাপ কাজ বাদ দাও। আজ আমাদের পরিবারের কি অবস্থা হয়েছে দেখেছো? পুলিশ নিয়ে আমাদের ইচ্ছে মতো উদুম ঠেঙিয়েছে, এই জন্য শরীর অসুস্থ, কোনো কাজ করতে পারছি না। আস্তে আস্তে পারবো। তোমাদের কেউ কাজ দিলে তো পারবে, তোমাদের তো কেউ কাজই দেবে না গ্রামে। তুমি একটু হরিপ্রসাদ বাবুকে খবর দিতে পারবে যে আমি তাকে ডেকেছি? আচ্ছা ঠিক আছে, আমি খবর দিয়ে আসবো। তবে তিনি আসে কিনা সেটা জানি না। তুমি খালি খবর পাঠাও, আসে কিনা সেটা পরে দেখে নেব। সুকান্ত, তুমি নাকি আমাকে খবর পাঠিয়েছো তোমার কথা শুনবার জন্য? আপনাকে অনেক ধন্যবাদ বাবু, আপনি যে আমাদের কথা শুনে এখানে এসেছেন। আমি হচ্ছি গ্রামের মোড়ল। তুমি যে পাপ করেছো তার শাস্তি তুমি পেয়েছো। মোড়ল হিসেবে সবার ভালো মন্দের পাশে থাকা অবশ্যই আমার উচিত। সেজন্যই তুমি ডেকেছো বলেই আমি এখানে এসেছি, না হলে জীবনেও আসতাম না। আমি জানি আপনি অনেক ভালো মানুষ বাবু। আমি ভালো মানুষ সবার জন্য, কিন্তু তোমাদের জন্য না। গ্রামের মোড়ল না হয়ে আমি যদি তোমাদের আত্মীয় স্বজন হতাম, তাও এখানে আসতাম না। গ্রামের মোড়ল হিসাবে সবার দায়িত্ব আমার, সেই জন্যই দায় দায়িত্বের জন্য এখানে এসেছি। নীতি নৈতিকতার একটা ব্যাপার আছে। কেন আমাকে ডেকে পাঠিয়েছো এখন তুমি সেটা বলো। আমাদের অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন বাবু, তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা আর কোনো ধরনের খারাপ কাজ করব না, ভালো হয়ে যাব। আমি আর রতন দুই ভাই এখন অসুস্থ, আস্তে আস্তে হয়তো বা সুস্থ হতে পারি। আপাতত কোনো সহজ কাজ কিংবা টাকা পয়সা যদি সাহায্য করতেন তাহলে ভালো হতো। আমার কাছে এত কোনো অতিরিক্ত টাকা নেই যে তোমাদের আমি সাহায্য করব। আর আমার কাছে যে কাজ আছে তা তোমরা করতে পারবে না। কাজ আবার সহজ হয় নাকি? এখন তো আমরা অসুস্থ বাবু, এখন কিভাবে ভারী কাজ করব বলুন তো? তোমরা কি ভারী কাজ করবে নাকি সহজ কাজ করবে সেটা আমি জানি না। আমার কাছে কোনো টাকাও নেই, কাজও নেই। তোমাদের আমি কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এমনকি আমার মনে হয় না এ গ্রামের কেউই তোমাদের সাহায্য করবে। দয়া করুন বাবু। দয়া থাকলে করতাম, এখন আমি চললাম। এমন পাপ করেছি
সেজন্য আজকে নিজের বাপ দাদার ভিটে মাটি হারাতে হলো। তোমাকে আমি আগেই বলেছিলাম এসব বাদ দিয়ে ভালো কাজ করি, তখন তুমি মোটেও আমার কোনো কথাই শুনছিলে না। আমি তো সেটাই ভেবে নিয়েছিলাম রে। সেটাই যদি ভাবতে অন্তত বুড়ির বাড়িতে চুরি করতে যেতে না। তখন আমি তোমাকে বলেছিলাম বুড়ি অসহায়, তার ওখানে চুরি করো না, আমাদের উচিত হবে না চুরি করা, তুমি শুনলেই না। যা হয়েছে হয়েছে, এসব ভেবে আর লাভ নেই। এখন যা কিছু হচ্ছে সবই তোমাদের কর্মফল, এটা অবশ্যই তোমাদের প্রাপ্য ছিল। পাপের শাস্তি সবাই একদিন না একদিন অবশ্যই পায়। তুমি ঠিক কথা বলেছো গিন্নি, এটা আমাদের পাপেরই শাস্তি। জীবনে অনেক পাপ করেছি, সেই তুলনায় সাজা খুব কম পেয়েছি হয়তো। তবে জীবনের বাকি যতটা পথ আছে, এ জীবনে কখনো আর খারাপ কাজের সঙ্গে যুক্ত হব না, এটাই আমার প্রতিজ্ঞা। রতন, তুইও প্রতিজ্ঞা কর। আমিও প্রতিজ্ঞা করছি জীবনের বাকি সময় ভালো কাজ করব, অসৎ পথে কোনো রোজগার করব না, মানুষের সাহায্য করব, সাহায্য করতে না পারি কারোর অপকার বা ক্ষতি করব না। এটা যদি তোমরা সে আগে বুঝতে, তাহলে আমাদের এত খারাপ দিন দেখতে হতো না, বাপ দাদার ভিটা মাটিও ছাড়তে হতো না। তোমাদের গ্রামের পথ দিয়ে যে হেঁটে যাব, আমি সেটা ভাবতেই লজ্জা লাগছে। মানুষ কিভাবে আমাদের দিকে তাকিয়ে থাকবে? তুমি আর লজ্জা দিও না এখন আমাকে গিন্নি। বললাম তো, এখন থেকে আমি সৎ পথে রোজগার করব। এ গ্রামে কেউ বিশ্বাস না করুন, অন্য কোথায় গেলে সেখানে ভালোভাবে চললে অবশ্যই মানুষ আমাদের ভালোবাসবে। দাদা, এটা তুমি ঠিক কথাই বলেছো। থাক বৌদি, তুমি আর আমাদের কথা শুনিও না, আপাতত সবাই মিলে চলো গো এখান থেকে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা ক্ষুধার্ত কাক মাঠে ঘুরছিল। হঠাৎ সে দেখতে পায় এক কলসি ভর্তি পানি, কিন্তু কলসির মুখ ছোট। কাক সরাসরি পানি খেতে পারছে না। তখন সে পাশের পাথরগুলো লক্ষ্য করে। কাক ধীরে ধীরে পাথরগুলো কলসির মধ্যে ফেলে। পানি ধীরে ধীরে উপরে উঠে আসে। কাক সেই পানি খায়, তার তৃষ্ণা মেটে, জীবন